নমস্কার, নিউজ নাও এর পর্দায় রাত 10টার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি কাবেরী। প্রথমেই দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। প্রাইভেট নার্সিং হোম দেবলোকে অপারেশন টিএমসির চিকিৎসকের ভুল পরিষেবায় শিশু মৃত্যুর অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা। উজ্জয়ন্ত প্রাসাদে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী কের পুজো উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অবৈধ অনুপ্রবেশের বারবারন্তে ডিজিবিএসএফ এর অপসারণ, তৎকাল অপসারণের নির্দেশ দিল কেন্দ্র। প্রয়োজন নতুন অপরাধযোগ্য আইনের সচেতনতা কর্মসূচির জন্য জুডিশিয়াল একাডেমিকে নির্দেশ দিল ত্রিপুরা উচ্চ আদালত। কেরালায় ওয়েনাড এ ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করার লক্ষ্য নিয়ে শনিবার আগরতলায় ত্রাণ সংগ্রহ করে সিপিআইএম দল। দাবি পূরণ না হলে 5ই আগস্ট থেকে রাস্তা অবরোধ এবং অনশন ধর্মঘট শুরু করার ডাক দিল আত্মসমর্পণকারী বৈরীদের সংগঠন রিটার্নি নন অ্যাকসেপ্ট কমিটি। সরকারি নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে প্রাইভেট নার্সিং হোম আগরতলার দেবলোক হাসপাতালে অপারেশন করলেন ত্রিপুরা মেডিকেল কলেজের এক চিকিৎসক। শুধু তাই নয়, অপারেশনের 15 মিনিট পরই মৃত্যু হয় 4 বছরের শিশুটির। ভুল চিকিৎসা এবং সময় মতো পরিষেবা না পাওয়ার কারণেই এই মৃত্যু বলে অভিযোগ করল মৃতের পরিবার। রাজ্য সরকারের নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখানোর ঘটনা আবারও একবার সামনে উঠে আসলো শনিবার, যখন ত্রিপুরা মেডিকেল কলেজের এক চিকিৎসক অপারেশন করলেন আগরতলার দেবলোক হসপিটাল নামের একটি প্রাইভেট নার্সিং হোমে। এখানেই শেষ নয়, অপারেশনের মাত্র মিনিট 15-র মধ্যেই মৃত্যু হয় 4 বছরের শিশু অরিজিৎ সরকারের। ভুল চিকিৎসা এবং সময় মতো পরিষেবা না পাওয়ার কারণেই এই মৃত্যু হয়েছে বলে দাবি করলেন মৃত শিশুটির পরিবার। সাড়ে 10টা অপারেশন করে বাই করছে, বাইকেরা খুলে করে তারা আনছে বেডে শোয়াইছে। বেডে শোয়ানোর প্রায় 15-20 মিনিট পরে চেঞ্জ আয়া বসতে পারে। চেঞ্জ আওয়ার পরে একটু পরে আবার জ্বর উঠতে গেছে। তো ডাক্তারবাবু কয়ে গেছে যে একটু আমরা নার্সেরা কয়ে গেছি জ্বর উঠলে বা কোনো অসুবিধা হলে নার্সেরা পরিষেবা দিবে, ভালোভাবে করবো। কিন্তু নার্সেরা ডাকছে আমার ছেলে মানে ভাইয়ে ডাকছে যে সিস্টার আমার ছেলের তো জ্বর উঠছে, আমরা একটু থার্মোমিটার একটু দেখেন না। থার্মোমিটার এনে দিচ্ছে, বগলের নিচে দিয়ে দিচ্ছে, বগলের নিচে দিয়া দিয়া কইতেছে দেখেন সিস্টার জ্বরটা কতটুকু, আমি তো বুঝতে পারি না। সিস্টার বলে কি উল্টা পাল্টা কথা বলে দিচ্ছে, আমার ভাই আয়া বসছে। হ্যাঁ, তো এখানে তো আমরা সুখের লেগে প্রাইভেট নার্সিং হোমে আইছি। তো এই সুখটাই যদি না পাই যদি করি তাহলে ওই আমরা বাচ্চার কি দাম। শিশুটিকে প্রথমে ত্রিপুরা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়, পরে ত্রিপুরা মেডিকেল কলেজ থেকে তাকে রেফার করা হয় দেবলোক হাসপাতালে। শনিবার দেবলোকে শিশুটির অপারেশন করেছেন ত্রিপুরা মেডিকেল কলেজের চিকিৎসক রাজীব দেবনাথ বলে জানিয়েছেন মৃত শিশুটির পরিবার। উনি অসুস্থ কতদিন ধরে, সে মানে পাওয়ার সমস্যা তো আজকে 5-6-7 দিন হইব। এই যে অপারেশন হয়েছে তখন কি রাজীব দেবনাথ ওইখানে আসলো অপারেশনের সময়? হ্যাঁ, অপারেশনের সময় আসলো। উনি কোন হাসপাতালে ডাক্তার ছিলেন? কত টাকা দিয়ে আপনারা মানে করছিলেন যে এখানে অপারেশন? কত টাকা? 50,000 টাকা দিছিল। কত টাকা দিচ্ছেন আপনারা? আমরা এখন কোনো টাকা দেওয়া হইছে না। 50,000 টাকা আমরা কত হইছে ওখানে আমি শুনছি, আমি সঠিক কথা পারি না, শুনছি 1,20,000 টাকা বলে বিল হয়েছে। মরা বাচ্চা বলে তারা কিন্তু বুঝতে পারেননি, বাচ্চা মারা গেছে। বাচ্চা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তারা মরা বাচ্চা না, লিফটে 9 মাসে তো আমরা। একদিকে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা নার্সিং হোমগুলিতে উপযুক্ত চিকিৎসা পরিষেবা না থাকার কারণে এই সকল প্রাইভেট সংস্থা প্রতিষ্ঠানগুলি একটি মৃত্যুলোকে পরিণত হয়ে উঠছে বলে বারবারই অভিযোগ সাধারণ মানুষের। তবে যেখানে দিন 5 আগেই রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে সরকারি চিকিৎসকদের প্রাইভেট স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্র্যাকটিস সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়েছিল, সেখানে ত্রিপুরা মেডিকেল কলেজের রাজীব দেবনাথের মতো চিকিৎসকরা কিভাবে তা অমান্য করে চলছেন প্রশ্ন কিন্তু উঠে আসছে তা নিয়েই। তবে এরই মধ্যে বছর 4 অভিজিতের মৃত্যুর জন্য কারা দায়ী তা তদন্ত কি আদৌ হবে
তা জানেন না শোক সন্তপ্ত পরিবারটি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আজ ঐতিহ্যবাহী কের পুজো অনুষ্ঠিত হয়েছে আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদে। প্রথমিনে জনজাতিদের এই পুজো অনুষ্ঠিত হয়েছে। কের পুজো উপলক্ষে ত্রিপুরার মুখ্যমন্ত্রী সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। ত্রিপুরার রাজবংশের অন্যতম ধর্মীয় উৎসব হলো কের পুজো। শ্রাবণ মাসের শুক্ল পঞ্চমীতে 7 দিনের খার্চি পুজো শেষ হওয়ার পরের 7 দিনের মাথায় শুরু হয় এই কের পুজো। হিন্দু ধর্মের দেবদেবীর পুজোয় যেসব আচার উপাচার থাকে তা কের পুজোয় দেখা যায় না। প্রথমত, উপাস্য দেবদেবীর কোন রকম মূর্তি নেই এই পুজোয়। এই পুজোর পুরোহিতকে বলা হয় চন্তাই। কের পুজোয় কঠোরভাবে নিয়ম কানুন মানা হয়। ওই নিয়ম চন্তাই যেমন নিখুঁতভাবে মানেন, তেমনি এই নিয়ম পালনে জনঘোষণাও দেওয়া হয়। এটাও তাদের পরম্পরাগত রীতি। বলা হয়ে থাকে যে এই নিয়ম ভঙ্গ করবেন তাকে দৈব শক্তির কাছ থেকে শাস্তি পেতে হবে। হামনাनै जानानै बागै गाहाम खोनोखै तंनानै बागै बिसिबुर मुरुन अ राजबारियाव फुजा खायो केर फुजा बन फारौ तक्तै बदो नांगौ वाथाव रमनानै वाथाव दङ थुमनार मन्दिर पासुगै सिरि सिकिनो रि फेमेनाबा आजि पूर्वी श्री राधा नामालसिम কের ও খার্চি উভয় পুজোই রাজ পরিবারের ও ত্রিপুরা উপজাতিদের পুজো। কিন্তু ত্রিপুরা ভারতের অন্তর্ভুক্ত হওয়ার পর থেকে এবং গণতান্ত্রিক শাসন কায়েম হতেই উভয় পুজোর পৃষ্ঠপোষক ত্রিপুরা সরকার স্বয়ং। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অবৈধ অনুপ্রবেশের বাড়বাড়ন্তের জেরে সীমান্তরক্ষী বাহিনীর মহানির্দেশকের তৎকাল অপসারণের নির্দেশ দিল কেন্দ্রীয় গৃহমন্ত্রক। ত্রিপুরা সহ উত্তর পূর্ব এবং কাশ্মীরে বেড়েই চলেছে অবৈধ অনুপ্রবেশ। দেশব্যাপী অবৈধ অনুপ্রবেশের বাড়বাড়ন্তের জেরে এবার কঠোর পদক্ষেপ নিল কেন্দ্র। এক অভূতপূর্ব সিদ্ধান্তে দেশের সীমান্ত রক্ষা বাহিনীর মহানির্দেশক এবং সহকারী মহানির্দেশকের তৎকাল অপসারণের নির্দেশ দিল কেন্দ্রীয় গৃহমন্ত্রক। বিএসএফ মহানির্দেশক নীতিন আগরওয়াল এবং তার সহকারী ওয়াইবি খুরানিয়াকে অপসারণের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় গৃহমন্ত্রক। এক সরকারি নির্দেশ অনুসারে অবিলম্বে তাদের নিজ নিজ রাজ্য ক্যাডারে ফেরত পাঠানোর নির্দেশ জারি করা হয়েছে। তাৎপর্যপূর্ণ ঘটনা হলো বিএসএফ মহানির্দেশক নীতিন আগরওয়াল গত বছরের জুন মাসে সীমান্ত নিরাপত্তা বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। এত অল্প সময়ের ব্যবধানে বিএসএফ মহানির্দেশকের এই ধরনের অপসারণ ইতিপূর্বে আর হয়েছে কিনা তা জানা নেই বিএসএফ আধিকারিকদেরও। আন্তর্জাতিক সীমান্ত থেকে ক্রমাগত অবৈধ অনুপ্রবেশের বাড়বাড়ন্তের কারণেই কেন্দ্রের এই ধরনের পদক্ষেপ বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক সীমান্ত রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এদিকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া উত্তর পূর্বাঞ্চল দিয়ে অবৈধ অনুপ্রবেশের ঘটনা সারা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে দাঁড় করিয়েছে প্রশ্ন চিহ্নের মুখে। আর এই ক্ষেত্রে ত্রিপুরা হলো অবৈধ অনুপ্রবেশের স্বর্গরাজ্য। তা সময় সময় আকারে ইঙ্গিতে স্বীকার করেছেন খোদ কেন্দ্রীয় গৃহমন্ত্রক এবং বিএসএফ এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। গত 6 মাসে 750-বারেরও বেশি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে শুধুমাত্র রাজধানী আগরতলাতেই। এই তথ্য নিউজ নামের নয়, এই তথ্য দেওয়া হয়েছে বিএসএফ এর প্রেস বিজ্ঞপ্তিতে। উপরন্তু রাজ্যের গোয়েন্দা বিভাগের একাংশকে ঘুমে রেখেই লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বাংলাদেশের সদ্য নিষিদ্ধ হওয়া জামাত ইসলামের নেতা ও সদস্যরা আত্মগোপন করেছে ত্রিপুরায়। এই নিয়ে এক্সক্লুসিভ রিপোর্ট করেছিল একমাত্র নিউজ নাও। ত্রিপুরা বাংলাদেশের উন্মুক্ত সীমান্তকে ব্যবহার করে এবং রাজ্যের একাংশ রাজনৈতিক প্রভাবশালী ও স্থানীয় টাউটদের লক্ষ লক্ষ টাকার উৎকোচ দিয়েই চলছে এই অবৈধ অনুপ্রবেশ। ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের প্রায় 47.584 কিলোমিটার এলাকা এখনো উন্মুক্ত রয়েছে বলে বিধানসভায় এক প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্যের এই উন্মুক্ত অংশ দিয়েই চলছে দেদার অনুপ্রবেশ। শুধু মানব পাচারই নয়, নেশা সামগ্রীর পাচারেরও স্বর্গরাজ্য হয়ে উঠেছে ত্রিপুরা। অবৈধ অনুপ্রবেশের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আসাম, মণিপুর সহ উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলিও। সার্বিকভাবে বলতে গেলে দেশের সীমান্ত রক্ষা বাহিনীর মহানির্দেশক নীতিন আগরওয়াল এবং তার সহকারী ওয়াইবি খুরানিয়াকে তৎকাল অপসারণের নির্দেশ নিঃসন্দেহে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কেন্দ্রের এই সিদ্ধান্তের পর মূল অবস্থার কতটুকু পরিবর্তন হয় তাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
নতুন অপরাধযোগ্য আইন এবং এনডিপিএস আইনের সম্যক জ্ঞান থাকা প্রয়োজন বিচারপতি এবং পুলিশের। তাদের জন্য রিফ্রেশার প্রোগ্রাম আয়োজনের জন্য জুডিশিয়াল একাডেমিকে নির্দেশ দিল ত্রিপুরা উচ্চ আদালত। নতুন অপরাধযোগ্য আইন এবং এনডিপিএস আইনের অধীনে থাকা মামলার যথাযথ তদন্ত এবং বিচারের বিষয়ে রিফ্রেশার প্রোগ্রাম আয়োজন করার জন্য জুডিশিয়াল একাডেমিকে নির্দেশ দিল ত্রিপুরা উচ্চ আদালত। বিশেষ বিচারক, প্রসিকিউটর এবং পুলিশ আধিকারিকরা যাতে কার্যকর বিচার নিশ্চিত করতে পারে তার স্বার্থেই জুডিশিয়াল একাডেমিকে এই নির্দেশ দিল ত্রিপুরা উচ্চ আদালত। আন্তঃসীমান্ত মাদক চোরাচালানের মামলায় বাংলাদেশের নাগরিক শাহ আলমকে মুক্তি দেওয়ার সময় প্রসিকিউশনে উল্লেখযোগ্য ত্রুটি পর্যবেক্ষণ করেন ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি এস দত্ত পুরকায়স্থ। ত্রিপুরা স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির ডেপুটি ডিরেক্টর এবং তদন্তকারী পুলিশ অফিসারের দ্বারা উপস্থাপিত প্রমাণ এবং আদালতের সামনে পেশ করা নথিগুলিতে এনডিপিএস আইনের ফাঁকগুলি ফুটে উঠেছে বলে পর্যবেক্ষণে উল্লেখ করেছেন ত্রিপুরা উচ্চ বিচারপতি এস দত্ত পুরকায়স্থ। অভিযুক্তকে আটকের সময় থেকে 13 সেপ্টেম্বর 2022 পর্যন্ত জব্দ করা জিনিসগুলি কোথায় রাখা হয়েছিল সে সম্পর্কে কোনো স্পষ্টতা ছিল না বলেও পর্যবেক্ষণে উল্লেখ করেন বিচারপতি পুরকায়স্থ। আন্তঃসীমান্ত মাদক পাচারের মতো একটি গুরুতর মামলা পুলিশ, প্রসিকিউশন এবং বিচার বিভাগ কিভাবে পরিচালনা করলো তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ত্রিপুরা উচ্চ আদালত। বিচারের জন্য নিয়োজিত বিচারককে অভিযোগ গঠনের পর্যায় থেকেই আরো পরিশ্রমী হতে এবং রেকর্ডে থাকা সাক্ষ্য সম্পর্কে পরিষ্কার বোঝার পরামর্শ দেয় ত্রিপুরা উচ্চ আদালত। নতুন অপরাধযোগ্য আইনগুলির পরিষ্কার ধারণা এবং জ্ঞান না থাকলে মামলার যথাযথ নিষ্পত্তি এবং উপযুক্ত বিচার পাওয়া সম্ভব নয়। আর তা আবারও স্পষ্ট হলো ত্রিপুরা উচ্চ আদালতের এই পর্যবেক্ষণে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কেরালায় ওয়েনারে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করার লক্ষ্য নিয়ে শনিবার রাজধানীতে ত্রাণ সামগ্রী তোলার কর্মসূচি নেয় সিপিআইএম দল। সংশ্লিষ্ট কর্মসূচি নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সিপিআইএম নেতা মানিক সরকার জানিয়েছেন, ওয়েনারে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবার জন্য আবেদন রেখেছেন কেরালার মুখ্যমন্ত্রী। তার আবেদনে সাড়া দিয়েছে রাজ্য সিপিএম। তাই মানুষের কাছ থেকে ত্রাণ তোলা হচ্ছে। সাধারণ মানুষ স্বেচ্ছায় সামর্থ্য অনুযায়ী সাহায্য করছেন বলে জানিয়েছেন মানিক সরকার। বিভিন্ন মানুষের সাহায্য করার ক্ষেত্রে ত্রিপুরার মানুষ সবসময় অগ্রণী ভূমিকা নিয়েছেন বলে উল্লেখ করেছেন তিনি। জানিয়েছেন মুক্ত হস্তে সাহায্য করার জন্য আবেদন জানিয়েছেন, তাতে সাড়া দিয়ে আমরা বেরিয়েছি, মানুষের কাছে যাচ্ছি, যার যেটা সামর্থ্য স্বাধীনভাবে স্বেচ্ছায় যা দিচ্ছেন তাই আমরা সংগ্রহ করছি এবং এই টাকা একসাথে আসলে পর সারা রাজ্যে আমরা সেই টাকা সেখানে পাচ্ছি। কীরকম সাড়া পাচ্ছেন? এই তো আমরা আজকে বেরোলাম, ভালোই তো সাড়া পাচ্ছি। ত্রিপুরার মানুষ বিপন্ন মানুষের স্বার্থে সবসময়ই দাঁড়ায়। প্রসঙ্গত, ওয়েনারে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ইতিমধ্যেই আর্থিক সাহায্যের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ও কেরালা সরকার। তবে পর্যটনের জন্য সাজানো গোছানো রাজ্যের বিভিন্ন স্থান এখন বিধ্বস্ত হয়ে গেছে। উদ্ধার হচ্ছে একের পর এক দেহ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দাবি পূরণ না হলে আগামী 5 আগস্ট থেকে 48 ঘন্টার রাস্তা অবরোধ এবং অনশন ধর্মঘট শুরু করার ডাক দিল আত্মসমর্পণকারী বৈরীদের সংগঠন রিটার্নি নন অ্যাকসেপ্ট কমিটি। কমিটির দাবির মধ্যে রয়েছে রিটার্নিদের পুনর্বাসনের জন্য ক্লাস্টার গ্রাম প্রতিষ্ঠা, তাদের পরিষ্কার সীমারেখা নির্ধারণ সহ জমি বরাদ্দ, একত্রীকৃত জলস্রোত ব্যবস্থাপনা ইত্যাদি। শনিবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানায় কমিটি। অনেক প্রসেস হয়ে গেছে যে আমাদেরকে ডিমার্কেশনের জন্য আমাদের ল্যান্ড 4000 একর থেকে আরও বেশি আমাদেরকে কাগজ দেওয়া হয়েছে। আমাদের কাছে পেপার আছে। আজ পর্যন্ত আমাদেরকে কোনো এটা সুরাহা করেনি সরকার। তাই আমরা সরকারকে বলবো আমাদেরকে অতি সত্ত্বেও আমাদেরকে তাই আমাদের ডিমান্ড চ্যাপ্টার 5 ডিমান্ডকে আমাদের সাকসেস করার জন্য আমরা সরকারকে অনুরোধ করব। তাই আমরা 5 আগস্ট সকাল 8টা থেকে আমরা 48 ঘন্টা যদি পূরণ না হয় তাহলে আমরা 72 ঘন্টা থাকব। 72 ঘন্টা যদি পূরণ না হয় তাহলে আমরা 100 ঘন্টা হাঙ্গার স্ট্রাইক করব। আমরা সেন্ট্রাল কমিটি থেকে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।
সিলেট মানে অতুলনীয় সবুজ সৌন্দর্য, নিখাদ ঐতিহ্য, স্বতন্ত্র বৈশিষ্ট্য আর বর্ণময় ভাষার এক মেদুর স্থান। সিলেট আর সিলেটি সম্প্রদায়ের এই কৃষ্টি সংস্কৃতি ও ভাবধারাকে সারা বিশ্বে প্রসারিত ও উজ্জ্বল করার উদ্যোগ নিয়েছে ক্লাব সিলেটি ইন্টারন্যাশনাল। সম্প্রতি বেলজিয়াম ও ফ্রান্সে ক্লাব সিলেটি ইন্টারন্যাশনালের উদ্যোগে সিলেটি সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিত হলো দুটি সভা। বেলজিয়ামের ভার্ভিয়াস শহরে ও ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয় দুটি সভা। উভয় সভাতেই উপস্থিত ছিলেন সিলেটি সম্প্রদায়ের প্রতিষ্ঠিত বিশিষ্ট ব্যক্তিরা। সভাগুলিতে আগামী দিনে সিলেটি সম্প্রদায়ের চিন্তাধারা, কৃষ্টি সংস্কৃতি ও ভাবধারাকে আগামী প্রজন্মের সামনে তুলে ধরার ব্যাপারে বিশদ আলোচনা করেন উপস্থিত প্রতিনিধিরা। ভার্ভিয়াস শহরে অনুষ্ঠিত সভায় বেলজিয়ামের ক্লাব সিলেটি ইন্টারন্যাশনালের কোঅর্ডিনেটর নিযুক্ত হন চয়ন রায়। অন্যদিকে প্যারিস শহরে অনুষ্ঠিত সভায় ফ্রান্সের ক্লাব সিলেটি ইন্টারন্যাশনালের কোঅর্ডিনেটর নিযুক্ত হন রাজীব রায় রাজু। এই সভায় পৌরোহিত্য করেন ক্লাব সিলেটি ইন্টারন্যাশনালের সাধারণ সম্পাদক সুজিত রায়। নিজস্ব প্রতিভা আর সক্রিয়তা দিয়ে অসংখ্য সিলেটি সম্প্রদায়ের মানুষ আজ বিশ্বের নানা প্রান্তে প্রতিষ্ঠিত হয়ে গর্বিত করেছেন সিলেট ও সিলেটিদের। বিদেশ থেকেও এই সিলেটিরা ভুলে যাননি সিলেটের অনন্য সাধারণ ঐতিহ্য আর কৃষ্টি সংস্কৃতি ও ভাষাকে। তাই প্রতিষ্ঠা করা হয়েছে ক্লাব সিলেটি ইন্টারন্যাশনালের। মাতৃভূমির প্রতি টান আর সুযোগ্য প্রতিনিধির মাধ্যমে সারা বিশ্বে সিলেট আর সিলেটি স্বতন্ত্রতাকে উদ্যমী রূপে তুলে ধরেছে ক্লাব সিলেটি ইন্টারন্যাশনাল সংগঠন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শনিবার সোনামুড়ায় স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই অনুষ্ঠিত হয় সাংগঠনিক বৈঠক। বিরোধীরা যখন বিজেপির ওপর সন্ত্রাসের অভিযোগে সরব, তখন পঞ্চায়েত নির্বাচনের আগেই ৭১% গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছে পদ্ম শিবির। তার পেছনে গোপন রহস্য যাই থাকুক না কেন, ৮ই আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে বাকি আসনেও যাতে জয় নিশ্চিত হয়, তার জন্য চেষ্টার কসুর ছাড়ছে না প্রদেশ বিজেপি। এদিন এই লক্ষ্য নিয়েই সোনামুড়ায় সাংগঠনিক বৈঠক করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। বৈঠক শেষে নিজস্ব প্রতিক্রিয়ায় রাজীব ভট্টাচার্য যা জানান, তার মূল বক্তব্য হলো বিরোধী দলগুলির সাংগঠনিক দুর্বলতার কারণে ৭১% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি শিবির। এই প্রসঙ্গে রাজীব বাবু আরো যোগ করেন, গ্রামের মানুষ বিজেপির সঙ্গে রয়েছে, তাই নির্বাচনের আগেই বিপুল আসনে জয়ী হয়েছে দল। তবে দলীয় সাফল্য নিয়ে উচ্ছ্বসিত প্রদেশ বিজেপি সভাপতি বিরোধীদের সন্ত্রাসের অভিযোগ নিয়ে আগাগোড়াই ছিলেন নীরব। তাদের সাংগঠনিক ব্যর্থতা, তার জন্য তার ভারতীয় জনতা পার্টি দায়ী না। ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে এবং গণতন্ত্রের মাধ্যমেই বিজয়ী হবে, কারণ মানুষ আমাদের ভারতীয় জনতা পার্টির সঙ্গে রয়েছে। সদ্য আমাদের লোকসভা নির্বাচনে যে ফলাফল হয়েছে, সেখানে ভারতীয় জনতা পার্টির এদিন সাংগঠনিক বৈঠকে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের পাশাপাশি প্রদেশ সম্পাদিকা মৌসুমী দাস, জেলা সভাপতি দেবব্রত ভট্টাচার্য, বিধায়ক বিন্দু দেবনাথ সহ জেলা মন্ডল এবং বিভিন্ন ব্লকের ত্রিস্তর পঞ্চায়েতের বিজেপি মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দক্ষিণ জেলায় টানা বৃষ্টির কারণে চরম সমস্যার সম্মুখীন মৃৎশিল্পীরা। মূর্তি তৈরির কারখানায় জল ঢুকে যাবার কারণে প্রশ্নের মুখে তাদের জীবন জীবিকা। সামনেই এগিয়ে আসছে পুজোর মরশুম। দুর্গাপুজো ছাড়া ও তার আগে অনুষ্ঠিত হবে আরো পুজো। বছরে এই সময় মূর্তি তৈরি করে বাড়তি অর্থ উপার্জন করেন মৃৎশিল্পীরা। তবে গত দুদিন ধরে টানা বৃষ্টির কারণে চরম দুর্দশার সম্মুখীন শান্তির বাজারের মৃৎশিল্পীরা। তাদের মূর্তি তৈরির কারখানায় এখন হাঁটু সমান জল। করুণ মুখে স্থানীয় এক মৃৎশিল্পী জানিয়েছেন, প্রকৃতির রুদ্র রশ্মির কারণে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তার অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধি অথবা প্রশাসনিক বার্তা মৃৎশিল্পীদের দুঃখ দুর্দশা দেখার জন্য উভয় পক্ষই সমান উদাসীন। আমার এই শান্তির বাজার পুর পরিষদের এলাকার এই অবস্থা, এই ঠাকুরগুলো সব ভিজে এই ঘরের মধ্যে এক কোমর জল হয়ে আছে। কি করি আমি এই মুহূর্তে? কেউ অত ঘন্টা বৃষ্টি হচ্ছে সকাল থেকে, কেউ জিজ্ঞেস করলো না। আমি অনেকবার
ফেসবুকেও দিয়েছি যে তোর কি হয়েছে। আজও আমাকে আজ না মানে ঘন্টা 3-4 ঘন্টা বা 5 ঘন্টা হয়েছে, মিনিমাম 5 ঘন্টা, কেউ জিজ্ঞেস করলো না যে ঠাকুরের কারবার কেমন আছে। আবহাওয়া অনুকূল না হলে আর্থিক ক্ষতির পরিমাণ যে আরো বাড়বে সেই কথাও জানিয়েছেন ভুক্তভোগী মৃৎশিল্পী। কি করব আমি, এই মুহূর্তে আমার লাখ লাখ টাকা শেষ, নষ্ট হয়ে গেছে, আমি সব রেডি করে ফেলেছি, কিন্তু আজ আমাকে কেউ যে এসে জিজ্ঞেস করলো যে ভাই তুই তো এই হাল এই অবস্থা, পুরো পরিষদের কেউ আসলো না। এই দেখেন আমি জলের মধ্যে খাবার দিচ্ছি, ঘটনায় প্রাসঙ্গিক বিষয় হলো রাজ্যে মূর্তি তৈরি করে জীবন জীবিকার সংস্থান করেন উল্লেখযোগ্য অংশের মৃৎশিল্পী। তবে তাদের আর্থিক নিরাপত্তার ক্ষেত্রে নেই কোনো সরকারি সুযোগ সুবিধা অথবা স্কিম। রাজ্যে প্রধানমন্ত্রীর বিশ্বকর্মা যোজনা চালু হয়েছে ঠিকই, তবে সঠিক বাস্তবায়নের অভাবে গোটা প্রকল্পই এখন বিষ বাওজলে। ফলে অনুকূল আবহাওয়ার জন্য প্রার্থনা করে চলছে মৃৎশিল্পীদের অনিশ্চিত জীবন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 2023 সালে দেশের সেরা তাঁত শিল্পী হিসেবে ভূষিত হয়েছেন রাজ্যের দীপং কন্যা নির্মলা সিংহ। ছোটবেলা থেকেই মায়ের কাছে একটু একটু করে তাঁত বোনা শিখেছিলেন তিনি। পরে মৈত্রী ক্লাস্টার নামের একটি সমবায়ে প্রশিক্ষণ নেন। জানা গেছে তিনি ট্রেডিশনাল তাঁত বুনতে পছন্দ করেন। এর মধ্যে গামছা, চাদর, ওড়নার অনন্য সমস্ত কারুকাজ করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। নির্মলা সিংহের হাতে বোনা কাজ আগরতলা হয়ে দিল্লি পৌঁছানোর পর ভূয়সী প্রশংসিত হয়েছেন তিনি। এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখ্য, পেঁয়াজের রং, সেগুন পাতার রং দিয়ে বিভিন্ন সুতো তৈরি করে তাঁত বোনেন তিনি। আগামী 8 আগস্ট দিল্লির বিজ্ঞান ভবনে তিনি তার শিল্পকার্যের জন্য জাতীয় পুরস্কার পাবেন। আমার বাড়ি বড় শর্মা, কমলপুর ঢালাই ডিস্ট্রিক্ট। বাবার নাম মৃত গড়চান সিনহা, মার নাম জয়ন্তী দেবী। আমি এই 2023-এ ন্যাশনাল অ্যাওয়ার্ড, হ্যামলুম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। ওই ন্যাশনাল অ্যাওয়ার্ডের কাপড়টা ন্যাচারাল ডাইং করা। ডাইংয়ের ব্যাপারে আমি প্রথমে WSC অফিসে নাম বলতে হয়, ওই অফিসে যোগাযোগ করার পরে কীভাবে ন্যাচারাল ডাইং করা হইব ওই ট্রেনিং নিয়েছি। তারপরে স্যার তারা ডিরেকশন দিল এইভাবে ন্যাচারাল ডাইং করে ইনাফি মানে ওড়না, ওই ওড়নাটা ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য বানানোর জন্য। তো ওই ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য আমি ইনাফি বানিয়েছি ন্যাচারাল ডাইং করে, ওই ইনাফিতে আমি অ্যাওয়ার্ড পেয়েছি। ইনাফিটা কিভাবে? রাজ্যের অনেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রতিদিন শিশুদের যে খাবার খাওয়ানো হয় তা গুণগত মান সম্পন্ন নয় এবং সঠিক মতো খাবারও দেওয়া হয় না বলে অভিযোগ একাংশ অভিভাবকদের। ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার একাংশ অঙ্গনওয়াড়ি স্কুলগুলোর বিরুদ্ধে উঠে আসছে এরকমই অভিযোগ। এ বিষয়ে মহকুমার শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিকের কাছে ঘটনার কারণ জানতে চাওয়া হলে অকপটে তা এক প্রকার স্বীকার করলেন হরিপদ দেবনাথ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খাবার কিনতে বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে দপ্তর থেকে দেওয়া হচ্ছে না প্রয়োজনীয় অর্থ। এতে শিশুদের দৈনিক খাবারের ব্যবস্থা করতে অসুবিধে হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের। ঠিক এরকমই জানান কুমারঘাট মহকুমার শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক হরিপদবাবু। তিনি জানিয়েছেন, কুমারঘাট মহকুমায় 229টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। সরকারের খাদ্য দপ্তর থেকে বিদ্যালয়ের জন্য চাল ডাল সরাসরি সরবরাহ করা হয় ঠিকই, কিন্তু অন্যান্য খাদ্য সামগ্রী খোলা বাজার থেকে কিনতে হয় অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে। তিনি বলেন, বাজার থেকে কেনার জন্য দপ্তর সামগ্রীর যে মূল্য নির্ধারণ করে, বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে তা দিয়ে খাদ্য সামগ্রী কেনা হয়ে উঠছে মুশকিল। শুধু তাই নয়, অনেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর পরিকাঠামোগত অবস্থা বেহাল বলেও জানান তিনি। আমাদের অফিসে কর্মী স্বল্পতা আছে, দেখেন আমাদের একটা এস্টাবলিশড আছে, এখানে একটা ইউডিসি নাই। আমাদের অফিসে একজন ফিক্সড এলডিসি, একজন কেশিয়ার এবং তাই নিয়ে এস্টাবলিশ দেখে, তাই নিয়ে অফিসটার সমস্ত কিছু দেখতে হয়। এখানে একজন বড়োবাবু খুব প্রয়োজন আমি অনুভব করতেছি, কারণ অনেকগুলো সার্ভিস বুক আছে, স্কুল মাথায় 10-12 জন আছে, অন্যান্য স্টাফ সহকারে প্রায় 20-25 জনের সার্ভিস বুক মেনটেন করতে গিয়ে দেয় একজন অভিজ্ঞ একজন ক্লারিক্যাল স্টাফ। আমি খুব আশা করছিলাম কিন্তু পাইনি।
বাংলাদেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার থেকে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। হাসিনার সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, গণভবনের দরজা খোলা, কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই, আমি সংঘাত চাই না। শনিবার গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে এই কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান প্রত্যাখ্যান করেছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সংগঠনটির সমন্বয়ক নাহিদ ইসলাম শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাদের এই অবস্থান স্পষ্ট করেছেন। একই সঙ্গে রবিবার ডাকা অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ জনতাকে রাস্তায় নামার অনুরোধ করেছেন তিনি। আমার সাথে যদি বসতে চায় তাহলে আমি বসতে রাজি, তারা যদি এখনো আসতে চায়, কথা বলতে চায়, আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। তারা যদি বসতে চায় আমার সঙ্গে, এই আন্দোলনকারীরা, কোটা আন্দোলনকারীরা, আমি তাদের সাথে বসবো, তাদের কথা শুনবো, তাদের দাবি দেওয়া এ পর্যন্ত যা মেনে নিয়েছে আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে। এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি, যেটা দেশবাসীরও জানা উচিত, যে আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি। গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমি এখনও রাজি। যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। সার্বজনীন পেনশন স্কিম, এটা কিন্তু 2008-এর নির্বাচনী স্তরে আমাদের ছিল যে আমরা এটা করব। আমরা বহু সময় নিয়ে এটা অনেক চিন্তাভাবনা করে সার্বজনীন পেনশন স্কিমটা আমরা চালু করেছি, এবং সেখানে কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য বিভিন্নভাবে সুবিধা আমরা দিয়েছি। যে বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভোগ কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি, একবার বাতিল করে দিয়েছি। বিচার বিভাগে যে তদন্ত কমিটি করেছিলাম, বাংলাদেশের সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ও তার পরবর্তী পরিস্থিতির পাশাপাশি গত জানুয়ারি মাসের জাতীয় নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্ন তুলছেন মার্কিন জনপ্রতিনিধিরা। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও। টানা দুদিনের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জোলাইবাড়ির চাষিরা। বিস্তীর্ণ এলাকায় রোপণ করা ধানের চারা চলে গেছে জলের নিচে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জোলাইবাড়ি কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীদাম দাস। আনুমানিক 28 হেক্টর ধানের জমি এই বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। ক্ষতিগ্রস্ত চাষিদের নামের তালিকা তৈরি করে তাদের সরকারিভাবে সাহায্য করার জন্য কৃষি দপ্তর সর্বাত্মক প্রচেষ্টা নেবে বলে আশ্বাস দেন কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক। প্রসঙ্গত, গতকালই মেলাঘরের ধান চাষিদের দুর্দশার চিত্র বিস্তারিতভাবে তুলে ধরে নিউজ নাও। জোলাইবাড়িতে কৃষি দপ্তরের তত্ত্বাবধায়কের আশ্বাসে কিছুটা হলেও স্বস্তিতে ক্ষতিগ্রস্ত চাষিরা। আজকে পশ্চিম চরকবাই কালীবাড়ি মাঠে এখানে আমরা ফ্লাড এফেক্টেড কৃষকদের জমি পরিদর্শনে আসি। তারপরেই আমাদের রাস্তার ওইপারে আছে পশ্চিম চরকবাই, এটা হচ্ছে চরকবাই কালীবাড়ি মাঠ। তো এখানে আমার সাথে এখানকার এলাকার যারা ক্ষতিগ্রস্ত কৃষকরা এখানে অনেকে আছেন, আমাদের স্টাফরা আছেন। তো গতকালকে থেকে আমরা জোলাইবাড়ি ব্লকের সমস্ত ফ্লাড এফেক্টেড এরিয়াগুলি আমরা পরিদর্শন করি, সরজমিনে দেখেছি। তথাকথিত পুলিশি টহলের মধ্যেই রাজ্যের বিভিন্ন স্থানে চলছে চোরেদের হানা। চড়িলাম ও বামুটিয়া কালীবাজারে একাধিক দোকানে চোরের হানা, লুট নগদ অর্থ ও সামগ্রী। চড়িলাম জাতীয় সড়কের পাশে বাজার স্ট্যান্ড এলাকায় অন্নপূর্ণা মিষ্টান্ন ভান্ডারে হানা দিয়ে ক্যাশ বাক্সের মধ্যে রাখা 5,500 টাকা নিয়ে যায় চোরেরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশালগড় থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে চুরিকাণ্ডের কিনারা করবার চেষ্টা চালিয়েছে বলে পুলিশের দাবি, যদিও এখনো খালি তদন্তকারী পুলিশের হাত। রাত্র 1টার সময় চুরি হয়ে গেল। পাহারাদার কি ধরনের পাহারাদার, প্রতি মাসে আমরা টাকা দিই, চাঁদা দিই, তারপরও আমরা পুলিশের কাছে কত পাই না এমনি মনে হয়। আপনার দোকানের নামটা কি? অন্নপূর্ণা মিষ্টান্ন ভান্ডার, চড়িলাম মোটর স্ট্যান্ড। আপনার নামটা? আমার নাম দীপক। অন্য আরেকটি ঘটনায় বামুটিয়ার কালীবাজারে পরপর দুটি দোকানে হানা দেয় চোরেরা, নিয়ে যায় নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী। এখানেও চুরি যাওয়া সামগ্রী ও চোর ধরতে ব্যর্থ স্থানীয় থানার পুলিশ। বেপরোয়া চুরির ঘটনায় সংশ্লিষ্ট অঞ্চলের ব্যবসায়ীদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক আতঙ্ক। কোনো ক্ষেত্রে পুলিশের কোনো সাফল্য চোরদের পাকড়াও করার ক্ষেত্রে এমন কিছু পেয়েছেন আপনারা?
এখন পর্যন্ত তো পাইনি। তো এর আগে তো একটা চোর ধরা হয়েছিল, তো এটা কোনো না কোনোভাবে এটা ছাড়া হয়ে গেছে। আর আজকেরটা তো আমরা খোঁজাখুঁজি করছি। ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মহলের অভিযোগ, দুর্বল পুলিশি ভূমিকার কারণেই চলছে বেপরোয়া চুরি। রাত্রিকালীন টহলের ক্ষেত্রেও স্থানীয় পুলিশ সমান উদাসীন বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। নিরাপদ পরিবেশে ব্যবসা বাণিজ্য করবার জন্য জোরদার পুলিশি নিরাপত্তার দাবি তুলেছেন বামুটিয়া ও চরিলাম বাজারের ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পূর্ব অভিযোগের ভিত্তিতে এবার এক কুখ্যাত মানব পাচারীকে আটক করল জিআরপি থানার পুলিশ। ধৃতের নাম রূপন মিয়া। জানা গেছে এর আগে একাধিকবার অবৈধভাবে সীমান্ত দিয়ে তিনি মানব পাচার করেছেন। বর্তমানে তাকে আটক করার পর জিআরপি থানার ওসি তাপস দাস জানিয়েছেন, শনিবার তার পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে আদালতে। এই গোটা মানব পাচার চক্রে অন্য আর কারা জড়িত আছে সেটাও তদন্ত করে দেখা হবে। অ্যাকচুয়ালি গতকালকে আমরা একজন ইন্ডিয়ান টাউটকে অ্যারেস্ট করেছি। আমরা একটা পুরনো মামলার সঙ্গে যুক্ত ছিল সে অনেকদিন যাবতই। তো এটা আমরা জয়েন্টলি করেছি। আমরা 42 NBSF এবং আমরা জামতলি থানা আছে এবং আমরা জিআরপি থানা মিলে। তো ওনাকে মধ্য চারপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। তো ওনার নাম হলো রূপন মিয়া, বাবার নাম রহমত আলী, মধ্য চারপাড়া PS আমতলি থানার আন্ডারে। উনিও মতলব ওই যারা বাংলাদেশি ওঠানামা করে উনি সহযোগিতা করছেন এবং ওনার ইনভলভেন্সি পাওয়া গেছে। তো গতকালকে আমরা ওনাকে গ্রেপ্তার করেছি, আমাদের জিআরপি থানাতে এনেছি। দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন, তবু দেখা নেই নেতা বাবুদের। এদিকে বেহাল রাস্তাঘাট, না এলাকার বিধায়ক রতন চক্রবর্তী, না এই এলাকাতে ত্রিস্তর পঞ্চায়েতের পশ্চিম জেলা পরিষদের বিজেপি প্রার্থী। কেউই বিষয়টিকে দিচ্ছেন না গুরুত্ব। ঠিক এরকমটাই অভিযোগ করলেন আগরতলার শহর লাগোয়া বলদাখাল ব্রিজ সংলগ্ন পালপাড়া এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘ 1.5 থেকে 2 বছর ধরে এই অবস্থায় রয়েছে রাস্তাটি। সারাইয়ের উদ্যোগ নেই পুরাতন আগরতলা ব্লক কর্তৃপক্ষের। দিন যাবত একই সমস্যা, এই জল লেগে থাকে, রাস্তাটা মেরামতি নেই দীর্ঘদিন যাবত। এই রাস্তাটা কোন দিক থেকে কোন দিকে গেছে? ওই তো বলদাহাল মেন রোডের থেকে আড়ালিয়া মেন রোডে লাগবে। কতদিন ধরে এই ধরনের সমস্যা? এটা তো তারা লোকাল আছে, বাড়িতে না, বাড়ি থেকে বাড়িতে না, যে অসুবিধা আমরা রাস্তা লইয়া, একটা বাচ্চা লইয়া আউন জানা যাওন জানা, আমরা সাংঘাতে অসুবিধা হইতেছে। এই আইতে যাইতে বাইক অ্যাক্সিডেন্ট হইতেছে, গাড়ি কাটতে ফেরা জায়গা, টমটম ফেরা জায়গা, যে অসুবিধা আমরা। এই সমস্যা নিয়ে আপনারা এখানে লোকাল যারা আছে মানে পঞ্চায়েত মেম্বার সবাই জানানি হয়েছে, তারা ঠিক করবে এই করতে দিতেছে। কত বছর ধরে এরকম? আজকে এসা তো বছর 2 বছর তো না গো। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়।